যুক্তরাষ্ট্রের বাজারে পণ্য রপ্তানিতে বাংলাদেশের জন্য অতিরিক্ত 20% শুল্ক আরোপ করল ট্রাম্প প্রশাসন। এতে করে এখন দেশটিতে পণ্য রপ্তানিতে দিতে হবে 35% শুল্ক। রপ্তানিকারকরা বলছেন, প্রতিযোগী দেশ ভিয়েতনাম, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার শুল্ক কাছাকাছি হওয়ায় চিন্তার তেমন কিছু নেই। এদিকে বাড়তি শুল্ক 35% থেকে 20%-এ নামিয়ে আনাকে বড় বিজয় বলে দেখছেন প্রধান উপদেষ্টাও। যুক্তরাষ্ট্রের বাজারে পণ্য রপ্তানিতে আগে থেকেই 15% শুল্ক দিতে হতো বাংলাদেশের পোশাক শিল্পকে। এর সঙ্গে ট্রাম্প প্রশাসন যুক্ত করল আরও 20% বাড়তি শুল্ক। বাংলাদেশের প্রতিযোগী দেশ ভিয়েতনাম ও শ্রীলঙ্কার জন্য বাড়তি শুল্ক 20%, পাকিস্তান 19 আর ভারতের শুল্ক 25% নির্ধারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রপ্তানিকারকরা মনে করেন, বাড়তি এ শুল্ক দিয়ে মার্কিন বাজারে টিকে থাকতে পারবে বাংলাদেশ। এতে গিয়ে আমরা খুব একটা অসুবিধা হবে বলে মনে করছি না। এটা কৃতিত্ব বাণিজ্য উপদেষ্টা মহোদয়কে দিব এবং সাথে তার টিমকে দিব। আবারও আমি সতর্ক করব আমাদের রপ্তানিকারকদেরকে, কোনোভাবেই বায়ারদের আনইথিক্যালি তারা যেটা এখান থেকে কিছু আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে, সেটা যেন কোনোভাবেই তারা অ্যাকসেপ্ট না করে, সেখানে যেন তাদের সেই ফাঁদে যেন পা না দেয়। ব্যবসায়ীদের মতে, চীনের সঙ্গে ট্রাম্প প্রশাসনের বৈরিতা বাংলাদেশের জন্য সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে, কিন্তু সেজন্য ব্যবসায়ীদের পাশাপাশি সরকারকে আরও বাণিজ্য সহায়ক ভূমিকা পালন করতে হবে। কিছু সুবিধা যদি সরকার সহযোগী হলে যুক্তরাষ্ট্রের বাজারে পাটজাত পণ্য, খাদ্যপণ্য সহ বিকল্প পণ্যের রপ্তানি আরও বাড়ানো সম্ভব বলেও মনে করেন ব্যবসায়ীরা। কারণ চায়নার অফলোড আমি যদি নিতে পারি, আমার জন্য এটা বিরাট সম্ভাবনার ব্যাপার, এবং এই ক্যাপাসিটি কিন্তু আমার দেবার মতো মোটামুটি আছে। ইন্ডাস্ট্রি এক্সপানশনের জন্য কিছু সুবিধা যদি সরকার অপার্থিভাবে দেওয়ার জায়গা করে দেন, নিশ্চয়ই আমি আরো নতুন করে বাজার এখানে তৈরি করতে পারবো। এদিকে 35% বাড়তি শুল্কের ঘোষণা থেকে সরে এসে তা 20%-এ নামিয়ে আনার সিদ্ধান্তকে বাংলাদেশের দর কষাকষির জয় হিসেবেই দেখছেন প্রধান উপদেষ্টাও। গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে প্রধান উপদেষ্টা জানান, এটি বাণিজ্য দর কষাকষিতে বিশ্বের বৃহত্তম ভোক্তা বাজারে বাংলাদেশের কূটনীতিক বিজয়। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। কানাডার পণ্যের 10% বাড়িয়ে 35% শুল্ক আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কানাডা ছাড়াও আরও কয়েকটি দেশের উপর শুল্ক নিয়ে নতুন সিদ্ধান্ত এসেছে। অন্য দেশগুলোর মধ্যে পাকিস্তানের উপর 19%, আফগানিস্তানে 15%, ভারতে 25%, ব্রাজিলে 10%, ইন্দোনেশিয়ায় 19%, মালয়েশিয়ায় 19%, মিয়ানমারে 40%, ফিলিপাইনের উপর 19%, শ্রীলঙ্কার উপর 20% ও ভিয়েতনামের উপর 20% শুল্ক আরোপ করেছে ওয়াশিংটন। গেল 2রা এপ্রিল বাণিজ্য ঘাটতির কথা উল্লেখ করে বিশ্বের বিভিন্ন দেশের উপর উচ্চ হারে পাল্টা শুল্ক আরোপ করেন ট্রাম্প। পরে শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিভিন্ন দেশকে আলোচনার সুযোগ দেয় ওয়াশিংটন। জুলাই সনদ ঘোষণা ও বাস্তবায়নের দাবিতে আজও রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন জুলাই আহতরা। বৃহস্পতিবার সারা রাত শাহবাগে অবস্থান নিয়ে শুক্রবার সকাল 6টা থেকে আবার স্লোগান দিতে থাকেন তারা। বক্তব্য রাখেন অবস্থান কর্মসূচিতে নেতৃত্ব দেওয়া জুলাই অভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারের সদস্যরা। বলেন, দাবি না মানা পর্যন্ত রাজপথ ছাড়বেন না তারা। অবরোধে যান চলাচল বন্ধ রয়েছে শাহবাগ প্রধান সড়কে। এতে ভোগান্তিতে পড়েছেন জরুরি কাজে বের হওয়া মানুষকে ভোগান্তিতে না ফেলে শান্তিপূর্ণ আন্দোলন করার আহ্বান জানিয়েছেন নগরবাসী। অবস্থান ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। পঞ্চগড়ের বাংলাবান্ধা ও ঘাগড়ার সীমান্ত দিয়ে 9 জনকে পুশ ইন করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বৃহস্পতিবার রাতে বাংলাবান্ধা সীমান্ত দিয়ে 3 শিশুসহ 4 জনকে পুশ ইন করে বিএসএফ। পরে তাদের আটক করে বিজিবির টহল দল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, 7 থেকে 8 মাস আগে যশোর থেকে তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করে। অন্যদিকে গভীর রাতে সদর উপজেলার ঘাগড়া সীমান্ত দিয়ে 5 নারীকে পুশ ইন করেছে বিএসএফ। স্থানীয় ইউপি চেয়ারম্যান তাদের আটক করে পঞ্চগড় সদর থানার পুলিশে হস্তান্তর করেন। আটক নারীরা যশোর ও ময়মনসিংহের বাসিন্দা। তারা বিভিন্ন সময় অবৈধভাবে ভারতে প্রবেশ করে।
নাটোরের বড়াল নদীতে অভিযান চালিয়ে 2 লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। ভোরে উপজেলার জামনগরের জালালপুর বড়ালঘাট ও বাঁশবাড়িয়া বড়ালঘাট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় নিষিদ্ধ এসব জাল জব্দ করা হয়। মৎস্য রক্ষা অভিযানের আওতায় এই অভিযান চালনা করা হয় বলে জানান উপজেলা মৎস্য কর্মকর্তা। জেলায় জেলায় সংকট সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে ভোলা জেলায়। নিবেদিত ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ডিবিসি এক্সপ্রেস। আজ আমরা রয়েছি দ্বীপ জেলা ভোলায়। এলাকার সমস্যা সংকট, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ ও নীতি নির্ধারকদেরও কথা শুনবো। আমরা শুরুতেই জেনে নেব আপনাদের ভোলায় যে গ্যাস পেয়েছেন, আসলে এই গ্যাসগুলো শুধু কি পৌরসভা কেন্দ্রিক রয়েছে নাকি সর্বত্রই পেয়েছেন বা কতগুলো পাননি? আপনার দাবিগুলো কি রয়েছে? দেখুন, দেশের নদীবেষ্টিত একমাত্র গাঙ্গেয় দ্বীপ জেলা ভোলা এবং এখানকার প্রাপ্ত যে গ্যাস, এই গ্যাসের যে সম্ভাবনাটি রয়েছে সেই সম্ভাবনা নানা কারণে ব্যাহত হচ্ছে। আমাদের প্রাপ্ত গ্যাস আমাদের ভোলাবাসী ঠিকভাবে ব্যবহার করতে পারছে না এবং শুধুমাত্র একটা সুপরিকল্পনার অভাবে দেশের বিভিন্ন জায়গায় এটি যে খুব বেশি ভালোভাবে নেওয়ার সুযোগ রয়েছে সেটিও এখনও সম্ভব হচ্ছে না। গ্যাসকে কাজে লাগিয়ে আমাদের এই দক্ষিণ অঞ্চলে যুগান্তকারী অর্থনৈতিক বিপ্লব সাধন করা সম্ভব। শুধু ভোলায় নয়, দেশের অর্থনীতিতে গ্যাসকে ব্যবহার করে একটা যুগান্তকারী পদক্ষেপ নেওয়ার প্রয়োজন রয়েছে। কিন্তু এখন পর্যন্ত শুধুমাত্র একটা সুষ্ঠু সুন্দর পরিকল্পনার অভাবে ভোলার গ্যাসকে না ভোলাবাসী ঠিকভাবে ব্যবহার করতে পারছে, না দেশবাসী ঠিকভাবে ব্যবহার করতে পারছে। আমরা চাই ভোলার গ্যাসকে ব্যবহার করে ভোলায় গ্যাস ভিত্তিক শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠুক, এখানকার মানুষের আর্থসামাজিক উন্নয়ন ঘটুক, তথা এই যে দক্ষিণবঙ্গের যে 21টি জেলা রয়েছে, এখানকার পায়রা বন্দর রয়েছে, এই পায়রা বন্দরের প্রাপ্যতা এবং আমাদের এই গ্যাস, এই সকল কিছু মিলে এই দক্ষিণবঙ্গের অর্থনীতি একটা বৈপ্লবিক পরিবর্তন হোক, এটি আমরা আশা করি। একটু আপনার কাছ থেকে জেনে নিব যে আপনার এই রাস্তাঘাটগুলো কেমন রয়েছে আপনাদের এলাকায়? এই আমাদের এলাকার অভ্যন্তরীণ রাস্তাঘাটগুলো খুবই খারাপ। রাস্তাঘাটের সেরকম কোনো কাজ হয় নাই, যোগাযোগ ব্যবস্থাতে ভালো না, এবং বিশেষ করে শহরের প্রাণকেন্দ্রে ওয়েস্টার্ন পাড়া বিগত দিন এবং বর্তমানে কোনো কাজও নেই, যা ভোলাবাসীর জন্য খুবই কষ্ট, এবং রাস্তাঘাটের উন্নয়ন দরকার অতি জরুরি। ধন্যবাদ আপনাকে। আমরা জানবো যে ভোলার মানুষের সবচেয়ে যেটি বড় স্বপ্ন সেটি হচ্ছে সেতুটি নিয়ে শুনেছি যে আগাচ্ছে কার্যক্রম, আসলে কতটুকু আগাচ্ছে? আমরা আসলে ভোলাবাসী যারা আছি আমরা খুবই আমরা এটা আসলে ভোলাবাসী যারা আছি আমরা একমাত্র বিচ্ছিন্ন একটি দ্বীপ, যে দ্বীপটা ভোলা, যেখান থেকে আমরা যদি ধরেন সন্ধ্যা হয়ে যায়, আমাদের এখান থেকে একজন রুগী যদি অসুস্থ হয়ে পড়ে, ভোলায় 200 শয্যা বিশিষ্ট হাসপাতাল থাকা সত্ত্বেও, অনেক ক্যাপাসিটি নেই, অনেক সুযোগ সুবিধা না থাকা সত্ত্বেও আমাদেরকে রুগী নিয়ে বরিশাল যেতে হয়। কিন্তু আমরা সেটা নিতে পারছি না, যার ফলে আমাদের অনেক রুগী দেখা গেলো যে প্রতিমধ্যে মারা যায়, রাতের মধ্যে হয়তো যারা স্ট্রোকের রুগী থাকে, সিরিয়াস কন্ডিশনে যারা থাকে মারা যায়। ওই ধরনের সিরিয়াস রুগীগুলিকে ভোলার সদর হাসপাতাল রেফার করে দেয়, যার ফলে আমরা খুবই সমস্যা আছি। ভোলাবাসী সবচেয়ে বেশি কষ্টে আছি, যেহেতু আমরা সকল জেলা থেকে বিচ্ছিন্ন একটা দ্বীপ জেলায় আছি। আমরা শুনেছি আমাদের ব্রিজটা নিয়ে অনেকবারই উদ্যোগ নেওয়া হয়েছে, বাট কোনোভাবে কেন অগ্রগতি হচ্ছে না। আমাদের ভোলা মানুষের প্রাণের দাবি, আমাদের ভোলা একটা সমৃদ্ধ জেলা, এখানে গ্যাস আছে, অনেক আছে, কিন্তু আমাদের ব্রিজটা কেন হচ্ছে না? আমাদের ভোলা থেকে যদি এই ব্রিজটা হয় তাহলে আমরা খুব সহজেই এই সমস্যা থেকে উত্তরণ ঘটতে পারি, কিংবা আমরা আমাদের যে চিকিৎসা সেবা সেটা আমরা খুব সহজেই পেতে পারি। ধন্যবাদ আপনাকে। সংক্ষেপে ছোট করে জানবো যে গ্যাস নিয়ে আপনারা ঢাকাতেও মানববন্ধন করছেন, আসলে এটা আর কি সমস্যাটা, এত বছরও এটা পাচ্ছেন না? আওয়ামী লীগ ছিল, বিএনপি ছিল। আসলে স্বাধীনতার যে সুফলটা, যে সুখটা আমরা ভোলাবাসী এই দীর্ঘদিন যাবৎ সেটা থেকে এখনো পর্যন্ত বিচ্ছিন্ন বলতে পারেন আপনি। কোনো প্রকার নাগরিক যে সুযোগ সুবিধাগুলো দরকার ওটা স্বতঃস্ফূর্তভাবে সঠিকভাবে আমরা পেয়েছি বলে আমরা এখন পর্যন্ত কোনো সম্ভাবনা দেখছি না। আমরা সকল কিছু আপনাদের চিকিৎসা সেবাটা কেমন রয়েছে আপনাদের এই জেলায়? আমাদের চিকিৎসা সেবা খুব অত্যন্ত খারাপ, কারণ আমরা ভোলা 50 শস্য বিশিষ্ট হাসপাতালে যে চিকিৎসা দেওয়ার কথা এটা আমরা অতি সহজে পাই না। ধন্যবাদ আপনাদেরকে আমাদের ডিবিসি নিউজের সাথে যুক্ত থাকার জন্য। আমরা দুপুর 2টায় আবারও ভোলার অন্য কোনো সমস্যা নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ডিবিসি এক্সপ্রেসের সাথেই থাকুন। মিয়ানমারে বেসামরিক অন্তর্বর্তী সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেছে দেশটির সেনাবাহিনী। স্থানীয় সময় বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে সেনাবাহিনী। আগামী ডিসেম্বরে পরিকল্পিত জাতীয় নির্বাচনকে সামনে রেখে এই সরকার গঠন হয়েছে, কিন্তু অন্যান্য দায়িত্বের পাশাপাশি ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন জান্তা প্রধান মিন অং হলাইং। মিয়ানমারের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত এক ঘোষণায় বলা হয়, 2021 সালের অভ্যুত্থানের পর সেনাবাহিনীকে ডিক্রির মাধ্যমে যে ক্ষমতা
দেওয়া হয়েছিল তা বাতিল করা হয়েছে। পাশাপাশি একটি তত্ত্বাবধায়ক প্রশাসন গঠন করা হয়েছে এবং নির্বাচন তত্ত্বাবধানের জন্য একটি বিশেষ কমিশনও গঠন করা হয়েছে। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।